রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগে সকলকে জানাই স্বাগত। প্রত্যেক দিন প্রত্যেকটা ঘর সময় নিয়ে পরিষ্কার করতে আমরা গৃহিণীরা সব সময় পেরে উঠি না, যার কারণে যদি আমাদের অনেকগুলো ঘর থাকে একতলায় এবং দোতলায় মিলিয়ে, তাহলে এক একটা ঘর এক এক দিন একটু বেশি সময় নিয়ে এই 15 থেকে 20 মিনিট সময় নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তাহলেই আপনি কিন্তু প্রত্যেকটা ঘরকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখতে পারবেন। এবং যে ঘর পরিষ্কার করা হবে সেই ঘরের যে আসবাবপত্রগুলো থাকবে সেগুলোকেও একটু ডাস্টিং করে নিতে হবে। আমি সেই মতোই আমার উপর নিচ মিলিয়ে ব্যবহার্য ঘর মোটামুটি 4টে, আমি চেষ্টা করি 4 দিনে 4টে ঘরের ফার্নিচার মুছে খাটের তলা পরিষ্কার করে নিয়ে এবং ঘরের প্রত্যেকটা কোণা পরিষ্কার করে নিতে। আজকে সেই মতো আমাদের উপরের ঘরের বড় বেডরুমটাকে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমেই আমি ড্রেসিং টেবিলটা ডাস্টিং করে নিলাম। ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো থাকে, এই যেমন ধরুন চুলের কৌটো, চুল আঁচড়ানোর পরে চুল তো প্রচুর ঝরে যায়, চিরুনিতে যে চুলগুলো থাকে আমি ওই কৌটোটার মধ্যে রেখে দিই। আর এই কৌটোটায় টুকিটাকি বিভিন্ন জিনিস থাকে, তার সঙ্গে থাকে ময়শ্চারাইজার, সানস্ক্রিন, আর থাকে রোজ ওয়াটার, এছাড়াও ভেসলিন বা বোরোলিন। এই সমস্ত কৌটোগুলোকে একটু মুছে নিয়ে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে এখন চলে এসেছি আমার মেয়ের হারমোনিয়াম, তবলা আর ইউকুলেলি এই যে টলটার উপরে থাকে এই টলটাকে পরিষ্কার করে নিতে। প্রথমেই গানের যে সরঞ্জাম যেমন তবলাটা ডাস্টিং করে নিলাম। এবার হারমোনিয়ামের উপরে যে কাপড়টা দিয়ে হারমোনিয়াম ঢেকে রাখি সেই কাপড়টা একটু ঝেড়ে নিয়ে হারমোনিয়ামটাও ভালো করে মুছে নিলাম। মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে ও গান করতে পারে, তখন আর আমাকে এইগুলো মোছামুছি করতে হয় না, ও নিজেই মুছে নেয়। কিন্তু এখন যেহেতু ও পড়াশোনার সূত্রে কলকাতাতে থাকে, যার কারণে হারমোনিয়াম তবলা ব্যবহার সেরকম হয় না, আমাকেই মাঝে মাঝে মুছে নিতে হয়। আমি চেষ্টা করি অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন এগুলো ডাস্টিং করে নিতে। ওই ট্রলটাকে একটু টেনে নিয়েছিলাম সামনের দিকে, এখন পিছন দিকে আবার ঠেলে রাখলাম। সামনে টেনে নিয়েছিলাম এই কারণেই ওই ট্রলের পিছন দিকটাতেও হাত বাড়িয়ে যে ঝুল ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। কারণ ওই র্যাকের নিচে তো নিচের থাকাটাই বই আছে, বইগুলো তো আর নামাইনি, উপর থেকেই বইগুলো ডাস্টিং করে নিয়েছি। আমার মেয়ে যখন আসে এক্সট্রা কিছু বই এখানে রেখে গেছে, পড়াশোনা করে, আর কিছু বই ও নিয়ে আসে, ওই বইগুলো হারমোনিয়াম তবলার নিচের র্যাকটাতেও রাখে। এখন জানালাগুলো ঝেড়ে নিচ্ছি। জানালায় হালকা একটু ঝুল হয়েছে, ঝুলটা ঝেড়ে নিলাম। ঝুল তেমন বেশি জমে না, তবে শীতকালে একটু জমে, কারণ শীতকালে তো খুব সকাল সকাল জানালা খোলা হয় না। একটু বেলার দিকে যেদিন ঘর পরিষ্কার করি সেদিন ঝাড়া হয়, আর অন্যান্য দিন হয় না। কারণ আমি যখন উঠে ঘর পরিষ্কার করতে শুরু করি তখন দেখা যায় বিছানাতে হয় আমার ছেলে থাকলে ছেলে ঘুমিয়ে থাকে, না হলে মেয়ে থাকলে মেয়ে ঘুমিয়ে থাকে, যার কারণে জানালা খুলে ঘর পরিষ্কার করা শীতকালে সম্ভব হয় না, কারণ ঠান্ডা ঢুকবে। গরমকালে অবশ্য জানালা খুলে দিয়ে মানে খোলাই তো থাকে জানালা গরমের সময়, তখন জানালাগুলো পরিষ্কার করার সুবিধা হয়। আর গরমকালে একটু ধুলোবালিও বেশি হয়, যার কারণে পরিষ্কারের করার প্রয়োজনীয়তাটাও বেশি থাকে। আর এই টেবিলের উপরে রাতের খাওয়া দাওয়ার পর ছেলে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েছে, আমি তো তার আগেই ঘুমিয়ে যাই। টেবিলের উপরে বইগুলো ছিল, সেই বইগুলো গুছিয়ে টেবিলটা মুছে চেয়ারটা দিয়ে সেট করে রাখলাম। ও ঘুম থেকে উঠে আবার হয়তো পড়তে বসবে। আর ওই যে প্রথমে বলেছিলাম এক একটা ঘর এক এক দিন আমি একটু হাতে সময় নিয়ে পরিষ্কার করে নিই, সেই মতো প্রত্যেকটা ঘরের কোণা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। এখন আগের দিনের যে আলপনাটা দেওয়া ছিল বৃহস্পতিবারের, সেই আলপনাটা নাতা ভিজিয়ে প্রথমে একবার মুছে নিলাম, তারপর নাতাটা আবারও ধুয়ে নিয়ে এসে মুছে নেব, না হলে সারা ঘরে ওই আলপনার সাদা সাদা ছোপ ছোপ হয়ে যাবে, দাগ হয়ে যাবে আর কি, যার কারণে নাতাটা ধুয়ে নিয়ে এসে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। এরপর বাকি ঘরগুলো মুছে নেব। আর
এই যে ঠাকুর ঘরটা আমি আজকে কিন্তু সামনে থেকেই পরিষ্কার করে নিচ্ছি। খাটের তলাও ঝাঁট দিয়ে নিইনি, আবার খাটের তলাতে আমি মপ ঢুকিয়েও মুছলাম না, এই হালকাভাবে মুছে বেরিয়ে গেলাম সামনের থেকে। আমি যদি প্রতিটা ঘর প্রতিদিন এইভাবে ক্লিন করতে যাই 15 থেকে 20 মিনিট সময় হাতে নিয়ে, তাহলে তো আর অন্যান্য কাজের সময় সেরকম পাবো না। কারণ উপরে 2টো বেডরুম আছে আর নিচে 2টো বেডরুম আছে, তাছাড়াও তো ডাইনিং হল থাকে, এই কারণেই এগুলো করা সম্ভব নয়। আর বাথরুমের সামনেটা আমি নাতা দিয়ে মুছে নিলাম, মাঝে মাঝে ওভাবে মুছি, না হলে বাথরুমের সামনে এটা একটু বেশি নোংরা হয়ে যায়। বারবার টয়লেটে যাওয়া হয় বিভিন্ন কারণবশত, স্নানের জন্য এইভাবে বারবার যাওয়া হয়, বেরোনো হয়, জলের একটা স্পট পড়ে যায়। আর আমাদের জলে যেহেতু বেশি আয়রন, সেহেতু মুছামুছিটা আমাকে একটু বেশিই করতে হয়। এবার চলে এসেছি বড় ঘরটা মুছে নিতে। বড় ঘরটা ওই যে মপ দিয়ে প্রত্যেকটা কোণা খুব ভালো করে মুছে নিলাম। পরের দিন যখন ঘর মুছবো তখন আর এই বড় ঘরটা অতটা ডিপভাবে মুছবো না, মোটামুটি 3 দিন পরে পরে এভাবে মোছা হয়। কারণ ওই যে নিচের 2টো ঘর আবার এর পরের দিন একটা করব, তারপরের দিন আর একটা করবো, এইভাবে মানে রোটেশনে যেটা হয় আর কি, করে নিই। এবার ডাইনিংটা মুছে নিলাম। আপনারাও কিন্তু এভাবেই, আপনাদের যদি একটু বেশি ঘর থেকে যায়, 2টো 3টে বা 4টে, এইভাবে ঘরগুলো পরিষ্কার করে নিলে প্রত্যেকটা ঘরই কিন্তু পরিষ্কার থাকবে এবং পরিপাটি থাকবে, এভাবে করে নিতে পারেন। যাই হোক, ঘরগুলো সমস্ত ঝাঁট দিয়ে মুছে এখন চলে এসেছি গরম জলে বেশ কিছু জামাকাপড় ভেজাতে। প্রথমেই পা মোছার গামছা আর একটা স্নান করার যে গামছা, সেটা ভিজিয়ে নিলাম। আমার একটা নাইটি ছিল, ভেজালাম। আর এই বেড কভারটা আগের দিন রাত্রিবেলায় আমি তুলে রেখেছিলাম, সেই বেড কভারটা ভিজিয়ে দিয়েছিলাম। ভেজাতে রেখে নিজে ফ্রেশ হয়েছি, তারপর চা খেতে চলে এসেছি। আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও পরে খাবে চা। আমি আমার হাজব্যান্ড খাচ্ছি। হাজব্যান্ড চা খেয়ে বাজারে বেরিয়ে যাবে, আর আমি তো চা খাওয়ার আগেই এভাবে প্রতিদিন জল খাই। আসলে আমি সকাল থেকে 2-3 বার জল খাওয়া হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমেই জল খাই, তারপর কাজের ফাঁকে আরও একবার জল খাই, চা খাওয়ার আগে আবারও জল খাই। না হলে আমার শরীরটা যেন ঠিক ভালো থাকে না, যেন মাথা টাথা শূন্য লাগে। আমি জলটা একটু বেশিই খাই বরাবরই। যখন কলেজে পড়তাম সেই সময় থেকেই অভ্যেসটা তৈরি হয়েছিল। যাই হোক, চা খাওয়া তো হয়ে গেল। এখন দুধটা বসিয়ে দিলাম। আজকে দুধটা তাড়াতাড়ি এসেছে। আর ওদিকে ভাতটা তো ফুটে গেছে। আপনাদের দাদা ভাই বেরোবে ওই বাজারে আর কি। আর আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগটা শুক্রবারের, সেটা তো প্রথমে বলাই হয়নি। যাই হোক, শুক্রবারের ব্লগ। সজনের ডাঁটা, আলু আর বেগুন দিয়ে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করলাম। একটা গামাখা তরকারি হবে এটা। এই তরকারিটা রাত্রিবেলাতে কাটা ছিল। আর পেঁয়াজ রসুন আদা ছাড়ানো আছে। আপনাদের দাদাভাই বাজারে গেছিলো, বললাম তো বাজারে যাবে, মাছ এনেছে। তবে তরকারিটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এই কৌটোগুলোতে তেজপাতা, শুকনো লঙ্কা পুড়ে রাখছি। বাড়ন্ত হয়ে গেছিলো। তেজপাতাটা এই বড় কৌটোতে রাখি, ফট করে বের করে ফোড়ন দেওয়ার সময় সুবিধা হয় আর কি। আর শুকনো লঙ্কাটা এই কাচের মধুর শিশিটাই রাখি। মধুর শিশিটা মাঝারি সাইজের, খুব বড় না আবার খুব ছোটও না, বেশ খানিকটা লঙ্কা ধরে। আমার 15 দিন মতো হয়ে যায় এই কৌটোতে যদি এভাবে লঙ্কা ভরে রাখি। আর বাকি লঙ্কাটা ক্যারি প্যাকেটে মুড়িয়ে ওই যে আমার একটা ড্রাম আছে, বালতি আর কি, সেখানে রেখে দেব। কাচের শিশিতে শুকনো লঙ্কা রাখলে লঙ্কা খুবই ভালো থাকে, যার কারণে ওই শিশিটাতেই রাখি। আর এদিকে আপনাদের দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। মাছের একটু তেল এনেছিল, কিন্তু এ তেলটা খাওয়া যাবে না, পিত্তি গলে গিয়ে একেবারে বাজে অবস্থা হয়ে গেছে। আপনাদের দাদা ভাই মাছের তেল খেতে ভালোবাসে, আনে ঠিকই, কিন্তু প্রায় দিনই পিত্তি গলে যায়, রান্না করা হয় না। এনেছে তো পাবদা মাছ দেখালাম, আর মাছের সাইজগুলো কিন্তু খুবই ভালো ছিল। মেয়ে নেই, মনটা খারাপ করছে। মেয়ে পাবদা মাছ খেতে চেয়েছিল, সে তখন আর বাজারে পাওয়া যায়নি। আমাদের বাজারে তো প্রতিদিন সব রকমের মাছ আসে না, যেমন আসে তেমন নিতে হয়। আপনাদের প্রয়োজন অনুযায়ী মাছ আপনি আমাদের এই বাজারে পাবেন না, গ্রাম সাইডে এরকমই হয়। আর বাজার থেকে এনেছে ওই যে সবজি দেখালাম, মটরশুঁটি, বাঁধাকপি এনেছে, বাদাম, 2 প্যাকেট আটা আর 1 প্যাকেট হলুদ। আর এদিকে এনেছে হচ্ছে
বাসন মাজার সাবান। মাসির বাসন মাজার সাবান শেষ হয়ে গেছে। আমি মটরশুঁটিটা ফ্রিজের মধ্যে রেখে দিলাম, আগামী দিন রান্না হবে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি। আর এদিকে আলুটা এই ঝুড়িতে ঢেলে রাখলাম। এই ঝুড়িটা কদিন আগেই ধুয়েছিলাম। বাঁধাকপিটা বাইরেই রাখলাম, ফ্রিজের ভেতরে রাখলাম না। রাত্রিবেলায় ইচ্ছা আছে কেটে রাখবো, পরের দিন সকালবেলায় তাড়াতাড়ি রান্না করা যাবে। যাই হোক, ঢাকা দিয়ে রাখলাম এই কারণেই, আরশোলার খুব উৎপাত হয়। একটু গরম পড়তেই আরশোলা বেরোবে, তাই ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে এই যে বালতিতে দেখছেন তো লবণ আছে আগের থেকেই, আর হলুদ 1 প্যাকেট ছিল, আমার দেখার ভুল হয়েছিল, তাই আপনাদের দাদাভাইকে হলুদ আনতে বলেছিলাম। ওগুলো তো জায়গা মতো তুলে রাখলাম। আর এদিকে ততক্ষণে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা বসিয়ে দিয়ে ওই কাজগুলো করছিলাম। তারপর তো মাছ ধুয়ে নিয়ে মাছটা ভেজে নিয়েছি, পাবদা মাছ হবে। পেঁয়াজ সরু সরু করে কেটেছি, টমেটো কেটে রেখেছি, আর এদিকে মশলাটাও পিষে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা করে মাছটা বসিয়ে দিয়ে আমি কিন্তু যখন মাছটা ফোটাতে রেখেছিলাম তখন কিচেন স্ল্যাবটা আর গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি। মাছটা হতে হতেই ওগুলো আমার হয়ে গেছিলো। মাছটা নামিয়ে গ্যাসটা আর একবার হালকা করে মুছে রেখে চলে এসেছি জামা কাপড়গুলো কেচে নিতে। আপনাদের দাদাভাইকে খাবার বেড়ে দিয়েছিলাম, ও খেয়ে টিফিনে এই যে দুপুরে রান্নাটা করলাম সেটা নিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর জামা কাপড় কাচার সময় আমার ছেলে ছাদে এসেছিল, বলল দাও মা তোমাকে একটু ভিডিও শ্যুট করে দিই। ওই এই ভিডিও ক্লিপগুলো নিয়ে দিয়েছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ছেলে ভিডিও শ্যুট করে দিলে আমার তো ভীষণ পছন্দ হয়, ভিউগুলো খুব সুন্দর নিতে পারে। আমি তো এত সুন্দর ভিডিও ক্লিপ নিতে পারি না, যার কারণে ও যখন এই ভিডিওগুলো করে দেয় আমার মন খুব খুশি হয়। যাই হোক, জামা কাপড় কেচে ঘরের মধ্যে মেলে দিয়েছিলাম। তারপর দুপুরের পুজো সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, সেই ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা প্রদীপ জেলে দিতে। ঠাকুরের কাছে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। সিংহাসনে আমার গুরুদেব আছেন, মা লক্ষ্মী আছেন আর বাবা মহাদেব আছেন, তাদের সন্ধ্যা প্রদীপ দেখিয়েছি। দেয়াল আলমারিতে বেশ কিছু ঠাকুরের ফটো আছে, সেখানেও আমি দেখিয়ে দিলাম ধূপ প্রদীপ। তারপর আমি আমার বড় বেডরুমে যে ঠাকুরের ফটোগুলো আছে, গুরুদেবের, বাবা মহাদেবের, মা দুর্গার একটা ছবি আমার ছেলে নিজে হাতে এঁকেছিল, সেটা বাঁধিয়ে রেখেছি, সেখানে দেখালাম। আর এই বাইরের ডাইনিং হলটাই এই ঠাকুরের মানে একটা ক্যালেন্ডার আছে, সেখানে অনেক ঠাকুরের ছবি আছে, সেখানে আমি ধূপ প্রদীপ প্রতিদিন দেখালাম। আর সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চেও সন্ধ্যা দিয়ে দিয়েছি। তারপর তো শঙ্খ বাজিয়ে প্রণাম করে নিলাম। চলুন আপনাদের দেখিয়ে দিই তুলসী মঞ্চে এই যে প্রদীপ এখনও জ্বলছে। এরপর ঠাকুরের নাম গান করে নিচে চলে এসে ছেলের জন্য বানাচ্ছি পেঁয়াজি। ছেলে পেঁয়াজি খেতে চাইলো, আমি একটু উপরে সন্ধ্যা দিয়ে বসেছিলাম, ছেলেই পেঁয়াজগুলো কেটেছে। আমি এসে কাঁচা লঙ্কাটা কেটে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, একটু গোটা মুসুর ডাল, জিরে গুঁড়ো, একটু আতপ চালের গুঁড়ো আর একটু বেসন দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিলাম। স্বাদ মতো লবণও দিয়েছিলাম, অল্প অল্প জল দিয়ে একটা কাঁই রেডি করে নিয়েছি, বানাবো পেঁয়াজি। ছেলের পেঁয়াজি খেতে মন হয়েছে, ও নিজেই পেঁয়াজ কেটে ফেলেছিল, ও নিজেরই বানানো ইচ্ছা ছিল। আমি বললাম চল আমি হেল্প করে দিই, তোরও ভালো মতো শেখা হয়ে যাবে। যাই হোক, ও আমার সাথে সাথে থেকে শিখেও নিল। ও রান্নাবান্নার ভালো ন্যাক আছে, আমি প্রথম থেকেই দেখি। যাই হোক, প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো তো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেল। এখন দ্বিতীয় ব্যাচের পেঁয়াজিগুলো ভাজতে রেখে চায়ের জলটা প্রথমে ফুটে গেছিলো, বন্ধ করে রেখেছিলাম, কারণ গরম গরম চায়ের সঙ্গে পেঁয়াজি খাবো, যার কারণে চায়ের জলটা ফুটিয়ে নিয়ে বন্ধ করে রেখেছিলাম। আবার এখন দ্বিতীয়বার একটু ফুটিয়ে নিয়ে চাটা করে নেব। আর ছেলে দেখুন অল টাইম আমার পাশে আছে, একবার এপাশ একবার ওপাশ করছে। ওর খুবই ইচ্ছে ও নিজে হাতেই পেঁয়াজি বানাবে, কিন্তু যাই হোক আমি বললাম তুমি আমার সঙ্গে শিখে নাও, এরপরে তুমি বানাবে। ও চা করতে পারে, ম্যাগি করতে পারে, মাছ উল্টে দিতে পারে, এগুলো পারে। যখন আমার খুব প্রয়োজন হয় সময়ে সময়ে বলি বাবা মাছটা উল্টে দে তো, কেমন হয় বলুন তো, ওই
দেখি 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 মুখখানে দেখি ক্যামেরা মাথা এত লম্বা আমি ফোনের মধ্যে আনতেই পারি না তোকে। এই চলেছে সব কিছু। চায়ের গন্ধটা তো খুব সুন্দর আসছে রে, গন্ধটা খুব সুন্দর। যে এদিকে পেঁয়াজিগুলো হয়ে গেছে, তুলে নি বুঝলি। চাটা বন্ধ করে দিলাম, হ্যাঁ, দিয়ে একটু ঢাকা দিয়ে দিই, বড় থালাটা আছে এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে পকোড়াগুলো তুলে নিই। পেঁয়াজিগুলো কিন্তু ভীষণ মুচমুচে আর খাস্তা হয়েছিল। ওই যে আতপ চালের গুঁড়ো দেওয়া হয়েছিল না, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর ওই যে বলছিলাম ছেলে আমাকে হেল্প করে, হয়তো সবজি কাটছি বসে, মেঝেতে বসে উঠতে অসুবিধা হয়, তখন ও সামনে থাকলে বললে পারে মাছ উল্টে দেয় বা ভাতের ফ্যানও উপর দিতে পারে। আমার ছেলে বেশ কিছু কাজ কিন্তু পারে, আমাকে হেল্প করে দেয়। যখনই ওর হাত ফাঁকা থাকে আমি যদি বলি এটা করে দাও ওটা করে দাও, যতটুকু ও পারে সেই হুকুমগুলোই আমি করি, ও করে দেয়। যাই হোক, ও রান্নাবান্নার প্রতি যে একটা আলাদা ন্যাক আছে সেটা আমি বুঝতে পারি। ছেলেদের এরকম ন্যাক সবসময় থাকে না, তবে আমার ছেলের ন্যাকটা রান্নার দিকে একটু বেশি, মেয়ের একটু কম হলেও ও চেষ্টা করে বিভিন্ন কিছু করার। ও চা করে, দুধ জাল দিতে পারে, মেয়েও বিভিন্ন কিছু পারে, ম্যাগি করে খায়। আর এখন যেহেতু পিজিতে থাকে অনেক কিছুই পারে। যাই হোক, ও বাড়িতে আসলেও আর তেমন হুকুম করি না, কারণ 2-1 দিনের জন্য আসে, আমি আর তখন ওকে হুকুম করি না। ছেলেকেও করি না, তবে ছেলে চেষ্টা করে নিজের থেকে এসে আমাকে হেল্প করার। আর ওই তো দেখলেন আমরা চা পেঁয়াজি মুড়ি খেয়ে নিলাম, তারপর রাতের জন্য রুটি বানাচ্ছি। রুটি বানাবো না ভেবেছিলাম, যেহেতু পেঁয়াজি আর মুড়ি খাওয়া হয়েছিল তাই অল্প অল্প রুটি বানাচ্ছি, 2-1টা করে সবার জন্য। আর দুপুরের তরকারি আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। কেমন হলো জানাবেন, ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।